ডিসক্লেমার, এই ভিডিওতে বর্ণিত ঘটনাগুলো সম্পূর্ণভাবে বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি। ঘটনাগুলো যারা নিজের চোখে দেখেছেন বা যাঁদের সঙ্গে ঘটেছে তাদের বর্ণনা অনুযায়ী তুলে ধরা হয়েছে। ভিডিওটি কোনো কুসংস্কার ছড়ানোর উদ্দেশ্যে নয়, শুধুমাত্র সত্য ঘটনা ও অজানা রহস্য তুলে ধরাই এর লক্ষ্য। দুর্বল হৃদয়ের মানুষ শিশু এবং যারা সহজে ভয় পান তাদের এই ভিডিও না দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। ভিডিওটি নিজ দায়িত্বে দেখুন। হ্যালো বন্ধুরা, আমি সৌমিত্র আছি তোমাদের সাথে, আর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত ছায়া ইনসিডেন্টের এক নতুন এপিসোডে, যেখানে প্রতিটা শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে। প্রথমেই বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আসতে থাকে সত্যি ভৌতিক ঘটনা প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 9টায়। আজ যে দুটি ঘটনা শোনাবো, দুটি ঘটনাই হাড় হিম করা দুটি সত্য ঘটনা, যা ঘটেছে পাখি চৌধুরীর সাথে, আর অন্য ঘটনাটি ঘটেছে অভিক মজুমদারের সাথে। তো দুজনেই আমার সঙ্গে ঘটনা শেয়ার করেছে। চলো ঘটনাটা শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, ঘটনায় যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, ঘটনা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো আর শেয়ার করে দিও নিজের বন্ধু বান্ধব ও পরিবারের সাথে। তো চলো বেশি দেরি না করে এবারে শুরু করি। আর ঘটনা শোনার আগে কানে হেডফোনটা লাগিয়ে নিতে ভুলো না। চলো শুরু করি। শনিবার আর রবিবারের রাত মানেই ভয় আর অজানার ডাক। সঙ্গে আমি সৌমিত্র। পাখি চৌধুরী একজন শৌখিনী ট্রাভেলার এবং ফটোগ্রাফার বলা যেতে পারে। এই ঘটনাটি ঘটেছিল বীরভূমের একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে, যেখানে তিনি ছবি তুলতে গিয়েছিলেন। ঘটনাটি শুরু হয় মেঠো পথের ধুলো আর ঝিঝি পোকার ডাক দিয়ে। সে যখন বীরভূমের ওই ছোট স্টেশনে নামলেন, তখন সূর্য ডুবুডুবু অবস্থায় আছে। স্টেশনে লোক বলতে কেবল একজন বুড়ো তামাকু সেবনকারী। পাখি যখন তাকে চৌধুরী মেনশনের পথ জিজ্ঞাসা করলেন, লোকটা অদ্ভুত চোখে তাকিয়ে শুধু বলেছিল, মা জননী, সন্ধ্যার পর ওই দিকে না গেলে কি হতো না? পাখি হেসে উড়িয়ে দিয়েছিলেন সেই কথা, অতটাও গুরুত্ব দেননি। কিন্তু পরে পাখি যখন বিশাল লোহার গেট ঠেলে ভেতরে ঢুকলেন জমিদার বাড়িতে, এক অদ্ভুত ঠান্ডা হাওয়া তাকে স্বাগত জানালো। বাড়ির ভেতরে বড় বড় আয়না, ধুলো মাখা ঝাড় লণ্ঠন আর দেওয়ালে টাঙানো পুরনো সব ছবি। ক্যামেরা হাতে নিয়ে পাখি যখন লেন্স ফোকাস করছেন, হঠাৎ তার মনে হলো আয়নায় তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। কিন্তু ঘুরে তাকাতেই কেউ নেই, শুধু ঘরের কোণে একটা পুরনো গ্রামোফোন রেকর্ডার নিজে থেকেই একবার ঘুরে থেমে গেল। রাত বাড়তে লাগলো। পাখি ওপরতলার একটি ঘরে নিজে থাকবে বলে ব্যবস্থা করে নিয়েছে। মোমবাতির আলোয় সে ডায়েরি লিখছে। হঠাৎ পাশের বন্ধ ঘর থেকে কারোর কান্নার আওয়াজ ভেসে এলো। কোনো বাচ্চা কান্না নয় তো, যেন কোনো নারীর খুব করুণ সুরে বিলাপ করছে। পাখি সাহস সঞ্চার করে টর্চ নিয়ে বেরিয়ে এলো। করিডোর দিয়ে যাওয়ার সময় সে দেখল দেওয়ালের ছায়াগুলো তার সাথে সাথে চলছে না, তারা নিজেদের মতো নড়াচড়া করছে। পাখি যখন সেই বন্ধ দরজার সামনে পৌঁছালো, দেখল দরজাটা আগে থেকেই অল্প খোলা। ভেতরে টর্চের আলো ফেলতেই তার রক্ত স্থির হয়ে গেল। মেঝের উপর সাজানো রয়েছে নতুন সব আলপনা, আর ঘরের মাঝখানে একটা দোলনা নিজে থেকেই দুলছে, খুব জোরে, যেন কেউ তাতে বসে আছে, অথচ ঘরটা একেবারে শূন্য। রাত তখন প্রায় 12:45। চারপাশ নিস্তব্ধ,
শুধু সেই দোলনার ক্যাচ ক্যাচ শব্দ আর পাখির নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি শোনা যাচ্ছে। যখন পাখি দোলনাটার দিকে টর্চের আলো স্থির করলো, সে দেখল দোলনার গদিতে একটা হালকা চাপ সৃষ্টি হয়ে আছে, যেন সত্যি কেউ সেখানে বসে দুলছে। হঠাৎ দোলনাটা থেমে গেল। এক মুহূর্তের নীরবতা, আর তারপরেই ঘরের কোণ থেকে একটা খিলখিলানির হাসি ভেসে এলো। কোনো মানুষের হাসি নয়, মনে হচ্ছিল যেন বাতাস নিজেই হাসছে। পাখির মনে হলো তার ঘাড়ের পিছনে কেউ একজন ঠান্ডা নিঃশ্বাস ছাড়ল। সে বিদ্যুৎ বেগে ঘুরল, কিন্তু পিছনে কেউ নেই। শুধু মেঝেতে পড়ে থাকা ধুলোর উপর একজোড়া খালি পায়ের ছাপ ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করলো, যা সরাসরি তার দিকেই এগিয়ে আসছে। ভয়ে দিশেহারা হয়ে পাখি করিডোর দিয়ে দৌড়তে শুরু করলো। সে নিজের ঘরে ঢুকতে যাবে এমন সময় দরজা বন্ধ করতে চাইল, কিন্তু দেখলো সবকটা দরজাই একই রকম দেখাচ্ছে। ভুল করে সে ঢুকে পড়ল একটা হল ঘরে, যেখানে বিশাল বিশাল আয়না রাখা ছিল। মোমবাতি টিমটিমে আলোয় সে দেখল আয়নার ভিতরে একটা প্রতিফলন তার সাথে মিলছে না। আয়নার ভিতরে থাকা পাখি স্থির দাঁড়িয়ে আছে, আর তার মুখটা যেন ধীরে ধীরে বিকৃত হয়ে যাচ্ছে। আয়নার সেই অবয়বটা হঠাৎ হাত বাড়িয়ে আয়নার কাঁচের ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগলো। কাঁচ ফাটার শব্দে পুরো বাড়ি যেন কেঁপে উঠল। হলঘরের সেই পুরনো গ্রামোফোনটা এবার পূর্ণ গতিতে বাজতে শুরু করলো। একটা কর্কশ নারী কণ্ঠের গান, যা কোনো চেনা ভাষায় নয়। পাখি কান চেপে মেঝেতে বসে পড়ল। তার মনে হতে লাগলো দেওয়ালগুলো ছোট হয়ে আসছে। ঠিক সেই সময় সে দেখল সিঁড়ির উপর দিয়ে সাদা শাড়ি পরা একটা ছায়া শরীর নিচের দিকে নেমে আসছে, কিন্তু তার পা দুটো মাটির দিকে নয়, উল্টো দিকে ঘোরানো। সেই ছায়াটা পাখির নাম ধরে ফিসফিস করে ডাকতে লাগলো, পাখি, যাস না, এখানেই থেকে যা। পাখি অনুভব করলো তার শরীরের শক্তি ফুরিয়ে আসছে, আর চোখের সামনে চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিক তখনই তার ক্যামেরার ফ্ল্যাশটা হঠাৎ নিজে থেকেই জ্বলে উঠল, আর সেই তীব্র আলোয় সেই ছায়াটা আর্তনাদ করে মিলিয়ে গেল। আয়নার সেই অশরীরী আর সাদা শাড়ির ছায়া থেকে কোনো মতে নিজেকে বাঁচিয়ে পাখি হলঘরের কোনো এক কোণে কুঁড়ে বসেছিল। ক্যামেরার ফ্ল্যাশটা যেন তাকে সাময়িক রক্ষা করেছে, কিন্তু বিপদ তখনও কাটেনি। পাখি যখন টর্চ জ্বালিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছে, সে দেখল দেওয়ালের পুরনো পলেস্তারাগুলো খসে পড়ছে, আর সেই খসে পড়া নিচের অংশ বেরিয়ে আসছে লাল রঙের লেখা। মনে হচ্ছিল কেউ তাতে রক্ত দিয়ে নাম লিখছে, সুচরিতা। পাখির মনে হলো সে আসার আগে গ্রামের সেই বৃদ্ধর মুখে এই নামটা শুনেছিল। সুচরিতা ছিল এই বাড়ির ছোট বউ, যাকে বহু বছর আগে এই হলঘরের আয়নাগুলোর সামনে শ্বাসরোধ করে মারা হয়েছিল। হঠাৎ মেঝের নিচ থেকে একটা গোয়ানির শব্দ আসতে শুরু করলো। পাখি দেখল মেঝে কাঠের তক্তাগুলো একটা একটা করে আলগা হয়ে যাচ্ছে। একটি তক্তা সরে যেতেই নিচের একটা অন্ধকার সুড়ঙ্গের পথ দেখা গেল। পাখির মনে হলো কেউ যেন তাকে সম্মোহন করছে। নিজের ইচ্ছার বিরুদ্ধেই সে সেই সুড়ঙ্গে নামতে বাধ্য হলো। নিচে নামতেই একটা তীব্র পচা গন্ধ আর জমাট বাঁধা অন্ধকার তার সামনে চলে এলো।
টর্চের আলোয় সে দেখল সেখানে শিকল দিয়ে বাঁধা একটা কঙ্কাল পড়ে আছে। কঙ্কালটির হাতে ঠিক সেই রকমই একটি বালা, যা সে একটু আগে আয়নার সেই অশরীরী প্রতিবিম্বের হাতে দেখেছিল। হঠাৎ সেই কঙ্কালটা নড়ে উঠল। শূন্য থেকে সেই বিকৃত নারীকণ্ঠ আবার শোনা গেল। তুই এসেছিস আমাকে মুক্তি দিতে, নাকি আমার সাথে এখানে বন্দি থাকতে? সারা ঘরে তখন হাজার হাজার ঝিঝি পোকার শব্দ আর বাদুড়ের ডানা সাপটানার শব্দ। পাখি বুঝতে পারল এখান থেকে বেরোতে হলে তাকে সাহসের শেষ সীমা পর্যন্ত লড়াই করতে হবে। সে তার ব্যাগে থাকা দেশলাই জ্বালিয়ে সেই কঙ্কালের উপর থাকা পুরনো জরাজীর্ণ কাপড়ে আগুন ধরিয়ে দিল। মুহূর্তের মধ্যেই বীভৎস একটা চিৎকার পুরো পাতাল ঘর কাঁপিয়ে দিল। মনে হলো যেন হাজারটা আত্মা একসঙ্গে আর্তনাদ করছে। আগুন যখন ছড়িয়ে পড়ছে, পাখি পাগলের মতো সেই সুড়ঙ্গ দিয়ে উপরে উঠে এলো। সে থামলো না, সদর দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে এলো খোলা উঠোনে। ঠিক তখনই দূরের দিগন্তে ভোরের প্রথম আলো ফুটে উঠল। পিছনে তাকিয়ে দেখল সেই বিশাল জমিদার বাড়িটি কুয়াশায় আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে, আর ছাদের উপরে সেই সাদা শাড়ি পরা অবয়বটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তবে এবার তার মুখে কোনো রাগ নেই, বরং এক অদ্ভুত বিষণ্ণতা। পাখি চৌধুরী সেই দিনই গ্রাম ছেড়ে চলে আসেন, কিন্তু আজও যখনই সে কোনো আয়নার সামনে দাঁড়ায়, তার মনে হয় তার প্রতিবিম্বের ঠিক পিছনেই কেউ একজন দাঁড়িয়ে আছে। সুচরিতা কি তবে তাকে মুক্তি দেয়নি? তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো প্রথম ঘটনাটা? তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর শেয়ার করো নিজের পরিবার ও বন্ধুদের সাথে। আর আবারও মনে করিয়ে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আসতে থাকে সত্যি ভৌতিক ঘটনা। চলো এবার দ্বিতীয় ঘটনায় যাই। আজকের যে দুটি ঘটনা তোমাদেরকে শোনাচ্ছি, সেই দুটি ঘটনার শেষের দিকে খুব একটা ভালোভাবে মিল হয়নি। তাই দুজনকেই আমি বলবো, তোমরা দুজন যে দুটো ঘটনা পাঠিয়েছো খুব ভালো ঘটনা, কিন্তু ঘটনাগুলোর শেষটা আরেকটু ভালোভাবে লিখলে আমার দর্শক শ্রোতা বন্ধুদের শুনতে ভালো লাগবে। পরের বার যখন তোমরা ঘটনা পাঠাবে, অবশ্যই ঘটনাগুলোর শেষ ক্লাইম্যাক্সটা একটু ভালোভাবে লিখো, যাতে আমার শ্রোতা বন্ধুদের শুনতেও ভালো লাগে আর আমার এই রকমভাবে পাঠ করতেও ভালো লাগে। চলো এবার দ্বিতীয় ঘটনায় যাই। আজকের দ্বিতীয় ঘটনাটা পাঠিয়েছে অভিক মজুমদার। সে একজন কর্পোরেটার চাকুরে। কাজের চাপে অতিষ্ঠ হয়ে তিনি ঝাড়খণ্ডের এক প্রত্যন্তর পাহাড়ের পাদদেশে একটি পুরনো বাংলো ভাড়া নিয়েছিলেন একা ছুটি কাটানোর জন্য। বাংলোটির নাম ছিল ছায়া কুঠির। অভিক যখন বাংলোয় পৌঁছালেন তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। কেয়ারটেকার হরিপদবাবু খুব স্বল্পভাষী। অভিককে চাবি বুঝিয়ে দিয়ে তিনি শুধু বলেছিলেন, বাবু, রাতে ঘরের সব কটা জানলা বন্ধ রাখবেন, বাইরের কোনো ডাক শুনলে জানলা খুলবেন না। অভিক হেসেছিলেন, ভেবেছিলেন নির্জন এলাকায় বন্য পশুর ভয়ে হয়তো এমন সাবধান বাণী। কিন্তু বাংলোর ভিতরে পা রাখতেই এক অদ্ভুত গুমোট গন্ধ তার নাকে এলো, যেন অনেক দিন ধরে কোনো বদ্ধ ঘরে কেউ মরে পড়ে আছে। প্রথম রাতে অভিক ল্যাপটপে কাজ করছিল। রাত তখন 2টো। হঠাৎ পাশের ঘর থেকে একটা শব্দ আসতে শুরু করলো। কেউ যেন নখ দিয়ে দেওয়ালে আঁচড়াচ্ছে। খসখস করে শব্দ আসছে। অভিক ভাবল ইঁদুর হতে পারে,
কিন্তু শব্দটা ধীরে ধীরে বাড়তে লাগলো। মনে হচ্ছিল কেউ দেওয়ালের ওপার থেকে তাকে সংকেত দিচ্ছে। সে দেওয়ালের কান পাততেই শুনতে পেল এক চাপা ফিসফিসানি। কোনো অস্পষ্ট কথা নয়, যেন অসংখ্য মানুষ একসঙ্গে বিড়বিড় করছে। ভয় পেয়ে অভিক নিজের কানে তুলো দিয়ে শুয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে একটা বিকট শব্দে অভিকের ঘুম ভেঙে গেল। তার শোবার ঘরের জানালায় কেউ সজোরে ধাক্কা দিচ্ছে। বাইরে তখন ঝোড়ো হাওয়া বইছে। অভিক কেয়ারটেকারের কথা ভুলে গিয়ে পর্দার এক কোণে সরিয়ে বাইরে তাকালেন। যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। জানলার কাঁচে ঠিক ওপারে একটা মুখ, কিন্তু তাতে কোনো চোখ নেই, নাক নেই, শুধু একটা হাঁ করা গর্তের মতো মুখ। সেই মুখটা জানালার কাঁচে নিঃশ্বাস ফেলছে, আর তাতে কুয়াশার মতো বাষ্প জমছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই বাষ্পের উপর ভিতর দিক থেকে একটা লেখা ফুটে উঠল, আমায় ভেতরে আসতে দাও। অভিক ছিটকে পিছিয়ে এলেন, কিন্তু দেখলেন তার ঘরের দরজাটা, যেটা তিনি ভিতর থেকে লক করে রেখেছিলেন, সেটা এখন ধীরে ধীরে আপনা আপনি খুলে যাচ্ছে। দরজাটা যখন ধীরে ধীরে খুলছে, অভিক দেখলেন করিডোরের আলোটা দপদপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে শুধু শোনা যাচ্ছে সেই নখের আঁচড় আর ভারী কোনো কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ। দরজাটা পুরো খুলে যাওয়ার পর অভিক দেখলেন বাইরে কেউ নেই, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মেঝের কার্পেটের উপর দিয়ে অদৃশ্য কোনো ভারী কিছু যেন ঘষে ঘষে ঘরের ভেতরে ঢুকে আসছে। যেখানেই সেই অদৃশ্য বস্তুটা যাচ্ছে, সেখানকার বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। অভিক তার বিছানার উপর জড়সড় হয়ে বসে রইলেন। হঠাৎ তিনি অনুভব করলেন তার বিছানার এক পাশটা বসে গেল, যেন কেউ ঠিক তার পাশেই এসে বসেছে। অভিকের গায়ের লোম খাড়া হয়ে উঠল যখন তিনি শুনলেন তার কানের একদম কাছে সেই পরিচিত ফিসফিসানি, তুমি কোথায় গিয়েছিলে? তুমি কথা দিয়েছিলে তুমি আসবে। অভিক বুঝতে পারলেন এই আত্মাটি তাকে অন্য কেউ ভেবে ভুল করছে, অথবা এই বাংলোয় আগে আসা কারোর সাথে এর কোনো পুরনো সম্পর্ক আছে। অভিক চিৎকার করে কেয়ারটেকার হরিপদ বাবুকে ডাকতে লাগলেন, হরিপদ বাবু, ও হরিপদ বাবু। কোনো উত্তর নেই। সাহস সঞ্চার করে তিনি টর্চ হাতে নিয়ে বাইরের বারান্দায় এলেন। কেয়ারটেকারের ঘরের সামনে গিয়ে দেখলেন দরজা খোলা, ভেতরে কেউ নেই, শুধু খাটের উপরে হরিপদবাবুর সেই পুরনো চাদরটা পড়ে আছে। কিন্তু ঘরের দেওয়ালে অভিক যা দেখলেন তাতে তার চিৎকার গলাতেই আটকে গেল। দেওয়ালে ঝোলানো একটা পুরনো ক্যালেন্ডারের পাতায় হরিপদবাবুর ছবি আঁকা। জানালার পর্দায় আগুন ধরিয়ে দিলেন। আগুনের শিখা বাড়ার সাথে সাথে অশরীরী চিৎকারগুলো তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। সেই বিশৃঙ্খলার সুযোগে অভিক
বাংলোর সদর দরজা দিয়ে অন্ধকারের মধ্যে দৌড়তে শুরু করলেন। পিছু ফিরে তাকাননি তিনি। ভোরের আলো যখন পাহাড়ের গায়ে লাগলো, অভিক তখন মেন রোডের উপরে এক পেট্রোল পাম্পের সামনে এসে দাঁড়িয়ে পড়েছেন। পরে খোঁজ নিয়ে অভিক জানতে পেরেছিলেন যে ছায়াকুঠির নামে সেই বাংলোটি 1944 সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সেখানে হরিপদবাবু এবং এক পর্যটক পরিবার মারা গিয়েছিলেন। বর্তমানে সেখানে কেবল কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে। তাহলে অভিক গত দুদিন কোথায় ছিলেন? কার দেওয়া খাবার খাচ্ছিলেন? এই প্রশ্নের উত্তর আজও অভিক মজুমদারের রাতের ঘুম কেড়ে নেয়। সত্যি আজকে দুটো অসাধারণ ঘটনা শুনলাম, যা রীতিমতো গায়ে কাঁটা দিয়ে দিয়েছে আমার। আর তোমাদের যদি ঘটনাটা ভালো লাগে বা কোন ঘটনাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর একটা লাইক করে দিও ভালো লেগে থাকলে, আর নিজের বন্ধু বান্ধবের সাথে ও পরিবারের সাথে শেয়ার করো। আর আবারও মনে করিয়ে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আসতে থাকে সত্যি ভৌতিক ঘটনা প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 9টায়। তোমরাও যদি চাও তোমাদের লাইফে ঘটে যাওয়া কোনো অলৌকিক বা সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে, তাহলে লিখে পাঠাতে পারো বা ভয়েস করে পাঠাতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 6290078299, আর আমার ইমেল অ্যাড্রেস হলো pretchayaincident@gmail.com। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সামনের এপিসোডে। মধ্যিখানে অবশ্য ছোট ছোট শর্ট আসতে থাকে, তোমরা অবশ্যই দেখেছো। তোমরা এতক্ষণ শুনছিলে প্রেত ছায়া ইনসিডেন্ট, যেখানে প্রতিটা শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে।